আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী মারা গেছেন। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারিভাবে নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ ও একজন সদস্যকে মেট্রো রেলে চাকুরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে রোববার দুপুরে দুর্ঘটনার পর থেকেই বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। বিকেলে উত্তরা আগারগাঁও রুটে চলাচল করে। এরপর রাতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল সেবা স্বাভাবিক হয়। আবির আহমেদের রিপোর্ট। কে জানতো জীবন থেকে পালিয়ে যেতে চেয়ে ফেসবুকে দেয়া স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরই সত্যি সত্যি জীবন থেকে হারিয়ে যাবেন আবুল কালাম। প্রতিদিনের মতো কাজ শেষে ফুটপাত দিয়ে বাড়ি ফিরছিলেন নিহত আবুল কালাম। হঠাৎ বিকট শব্দে ফার্মগেট মেট্রো স্টেশনের সামনে বিয়ারিং প্যাডটি খুলে পড়ে তার মাথার উপর। আশপাশ থেকে ছুটে আসে মানুষ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 36 বয়সী ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সড়ক পরিবহন উপদেষ্টা। ঘোষণা দেন নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার। এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এর আগেও ফার্মগেট এলাকায় গত বছরের সেপ্টেম্বরে ভেঙে পড়েছিল 100 কেজিরও বেশি ওজনের মেট্রো রেলের এই বিয়ারিং প্যাড। তবুও কেন ফুটপাতে হাঁটাচলা করা এখনও নিরাপদ হচ্ছে না, এমন অভিযোগ করছেন সাধারণ মানুষ। ওই টাইমেই মনে করেন ভয়াবহ একটা দুর্ঘটনা। আমরা যে টেবিলে বসে চা খাইতেছি, টেবিল 1.5 ফিট উঠছে। বিকট একটা শব্দ হওয়ার কারণে আমরা রুম থেকে বাইরে আসছে দেখি বিয়ারিং একটা পড়ে গেছে নিচে। ওটাই সাথে তার মাথায় লাগছে। মাথায় লাগার পরে সে আর কি ওই যে মানে ঘটনাস্থলে আর কি মৃত্যুবরণ করছে। তদন্ত কমিটি করছে, কিন্তু তদন্ত কমিটিতে কোনো ওনারা এটার কোনো পদক্ষেপ নিতে পারেননি। তাহলে কি মানুষ এখানে হাঁটবে, আমি এখানে হাঁটবো, আমাদের কোনো জীবনের নিরাপত্তা আছে? দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। এর প্রভাব পড়ে রাজধানীর বিভিন্ন সড়কে। ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। যানবাহনের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এদিকে নিহত আবুল কালামের মৃত্যুতে গ্রামের বাড়ি শরীয়তপুরে নেমে আসে শোকের ছায়া। পরিবারের স্বজনরা জানান, ফেসবুকের মাধ্যমে জানতে পারেন আবুল কালামের মৃত্যুর খবর। আমার বাইরে জন্য ছেড়ে গেছে, আমরা জানি না। আমরা জানি না ও বাইরে গাছের পাতা ওঠেন। আমার বাইরে কারণ আমার ভাই শোনা। আমার জগন্নাথের ছাত্র ছিল, খুব ভালো ছিল। ও বিয়ের পরে নারায়ণগঞ্জে সেটেল। ওর ঢাকাতে ওর ব্যবসা ছিল, এই জন্য ঢাকা নারায়ণগঞ্জে যাতায়াত করতো। আবুল কালামের স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতারা বলছেন, সাংবিধানিক নিয়মেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে। তারা বলেন, এখন রাস্তায় আন্দোলন নয়, যেতে হবে জনগণের কাছে। অন্যদিকে জামায়াত নেতারা বলছেন, রাজনীতিতে ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ, আর আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়ার সুযোগ নেই। মন্তব্য করে এনসিপি বলছে, জাতীয় পার্টি নির্বাচন করা মানেই আওয়ামী লীগ নির্বাচন করা। হাসান মাহমুদের রিপোর্ট। গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদযাপন অনুষ্ঠানের এই আয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। বিএনপি নেতারা বলেন, দেশে এখনও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি, তাই সবাইকে প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে হবে, বজায় রাখতে হবে সাংবিধানিক ধারা। অনেকেই আবেগের বশে বলে থাকেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে, সে অভিপ্রায়ের অনবলের শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায়। যার আদেশ জারি
কথা তিনি করলেন না, সেই আদেশের ভিত্তি যদি আইনানুগ না হয় এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে, এই কথাগুলো যেন আমরা না আনি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এই প্রশ্ন আমরা এক থাকবো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংগঠনিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। নির্বাচনের অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় স্বার্থে ধরে রাখতে হবে ঐক্য। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশ নিতে না দেওয়ার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদ ও এনসিপি নেতারা বলেন, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে রাজনৈতিক মতানৈক্য দূর করার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের শাসনামলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৩ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে গুমের ২টি মামলার পরবর্তী শুনানি ২০ নভেম্বর থেকে পিছিয়ে ২৩ নভেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রোববার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। সেদিন এই ২ মামলার গ্রেফতার হয়ে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সাময়িক কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়া জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার পরবর্তী শুনানি ৫ নভেম্বর থেকে পিছিয়ে ২৪ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এই মামলার ৪ আসামির মধ্যে গ্রেফতার থাকা ২ সেনা কর্মকর্তাকে ২৪ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে। গ্রেফতার সেনা কর্মকর্তারা এখনও চাকুরিতে বহাল আছেন বলে জানান প্রসিকিউটর তামিম। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১১ জনের বিরুদ্ধে গুমের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের ২৩ তারিখে ও ২টি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। যেটা আইনে বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা। এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবেন যে এই আইন অনুযায়ী কবে ওনাদেরকে এই আইনটা ওনাদের ক্ষেত্রে প্রয়োগ করবেন। যতক্ষণ না প্রয়োগ করেছেন ততক্ষণ পর্যন্ত তো ওনারা সার্ভিং বলাই যেতে পারে। দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু। গেল বছর ৬৫,০০০-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সবশেষ ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছে ৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৩ জন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর আসার ২ থেকে ৩ দিনের মধ্যে অবশ্যই করতে হবে NS1 পরীক্ষা, যা এখন সব সরকারি হাসপাতালে বিনামূল্যে করা যাচ্ছে। সাজরিনা খন্দকারের রিপোর্ট। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। ঢাকার বাইরে থেকেও চিকিৎসার জন্য ছুটে আসছে অনেকে। আমগোদিকে ভিক্টোরিয়া দেখাইছি, ওইখান থেকে পরীক্ষা করে দেখছে ডেঙ্গু পজিটিভ আছে। প্রচন্ড জ্বর ছিল, হাত পা ব্যথা, বমি বমি ভাব ছিল। খুব কষ্ট, মানে আমার ৮ মাস আগে হয়েছিল, এত গাড়ায় নাই, এইবার কিন্তু খুবই গাড়াই গেছে। আমরা ভৈরব আনোয়ার জেনারেল হসপিটালে নিচ্ছি। গতকালকে ধরা পড়ছে আর কি যে ৯২,০০০ প্লাটিনাম আর কি। গতকালকে রাত্রে আমরা আয়না ভর্তি করছি এই জায়গায়। চিকিৎসকরা বলছেন, গত ২ বছরে ডেঙ্গুর উপসর্গেও এসেছে বেশ পরিবর্তন। ২০২৩ সালের পর থেকে ডেন 2 ভেরিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে আমরা গত কয়েক বছর ধরেই আসলে দেখছি যে ডেঙ্গুটা শুধুমাত্র এখন শুধু বর্ষাকাল বা
প্রাক বর্ষাকাল কোনো রোগ না, এটা আসলে সারা বছরব্যাপী একটা রোগ কম বেশি হয়ে গেছে। তো সেই হিসাব অনুযায়ী যদি চলি তাহলে অবশ্যই অক্টোবর মাসে আমাদের সবচেয়ে বেশি রোগী থাকবে এবং সামনের মাসেও আমরা বেশ বড় অ্যামাউন্টের একটা রোগী পাবো। ডিসেম্বর মাসের থেকে হয়তো আমরা রোগীটা আস্তে আস্তে কমে আসতে পারে। নভেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হতে পারে সতর্ক করে বিশেষজ্ঞরা বলছেন, সচেতন হবার পাশাপাশি জ্বর হলে দ্রুত পরামর্শ নিতে হবে চিকিৎসকের। যদি জ্বর চলেই আসে তাহলে প্রথমত যত দ্রুত সম্ভব ডেঙ্গু পরীক্ষা করতে হবে এবং যদি এটা ডেঙ্গু পজিটিভ হয়ে থাকে তাহলে ডক্টর প্রেসক্রিপশন অনুযায়ী চলবেন। জ্বরের সাথে হয়তো আপনার বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, তো এইগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্নিং সাইন। এগুলো মানে আপনাকে অবশ্যই হাসপাতালে ভর্তির ইন্ডিকেটেড আপনি। 2025 সালের অক্টোবর মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 17,098 জন। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দরকার সরকার ও নাগরিকের সমন্বিত উদ্যোগ। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীন বিচার বিভাগের জন্য জরুরি আলাদা সচিবালয় খুব শিগগির প্রতিষ্ঠা করা হচ্ছে, এমন কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। গাজীপুর রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমএতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিমকো এর উদ্যোগে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ অংশীদারিত্বে এবং সুইডেন দূতাবাসের সহায়তায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ মাছ ধরতে নদীতে নেমেছেন জেলেরা। ঘাটে বেড়েছে কর্মচাঞ্চল্য, তবে নদীতে এখনও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না বলে জানিয়েছেন জেলেরা। সাগরেও নেই ইলিশ। চাঁদপুর থেকে শরীফুল ইসলাম এবং পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো তথ্য ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন পয়েন্টে মেঘনায় জেলেদের কর্মব্যস্ততা। দীর্ঘদিন পর স্বস্তি এসেছে জেলেপল্লীতে। শনিবার ভোর থেকে নৌকা নিয়ে মাছ ধরতে চলে যান জেলেরা। জালেও ধরা পড়ছে ইলিশ, তবে গতবারের চেয়ে অনেক কম। জেলেরা বলছে, নদীতে ইলিশের যেন দেখা নেই। ইলিশের চেয়ে অন্যান্য মাছ জালে আটকা পড়ছে। একই চিত্র পদ্মাতেও। ইলিশ যেন তার গতিপথ পরিবর্তন করেছে। ইলিশ মাছ ভাই আমরা পাই নাই তো, ইলিশ মাছ একবারই কম। দিন পরে আমরা নামছি, ইলিশ মাছ পাই না। আমরা দানা ফানা করে আমরা খাইতাছি, আমরা রুই কাতলা বল ডল ধরতে পারছি। দীর্ঘ 22 দিন বন্ধ থাকার পর চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছের বেচাকেনা। সকাল থেকে হাটে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। প্রথম দিন হিসেবে মাছ তেমন একটা আসে নাই, দাম একটু চড়া আছে। আশা করি 2-1 দিনের ভিতরে মাছের দামও কমে, মাছের আমদানি হবে ইনশাআল্লাহ। ইলিশ মাছ বেচা কিন্তু শুরু হয়েছে অভিযানের পরে, কিন্তু মাছের দাম বর্তমান অনেকই চড়া, মানে চাহিদার বাইরে দাম, অনেকটাই বাজার বেশি। একই চিত্র পটুয়াখালীতে। পদ্মা মেঘনার পর সাগরে যেন নেই ইলিশের দেখা। এর প্রভাব পড়েছে মাছের বাজারে। 1 কেজি ইলিশের দাম হাঁকা হচ্ছে 2000 থেকে 2500 টাকা। ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা কেজি দরে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এবারে প্রবাসের খবর। সৌদি আরবের রিয়াদে কুর্তোবা শহরে চালু হলো গাড়ি ডেকোরেশন ও কাস্টমাইজেশনের আধুনিক প্রতিষ্ঠান হ্যাভিন অটো ওয়ান এর নতুন শোরুম। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ জানান, উৎসবমুখর পরিবেশে কাটা হয় ফিতা ও কেক। এ সময় উপস্থিত ছিলেন মীর রাসেল সুজন, কারি আব্দুল হাকিম, মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ রাশেদুল ইসলাম রাজসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। শোরুমটিতে গাড়ির সিট কভার, ড্যাশবোর্ড ডিজাইন, লাইটিং সিস্টেম ও কার র্যাপিং সহ সব ধরনের ডেকোরেশন সেবা দেওয়া হয়। কাতারের রাজধানী দোহার প্লাজা ইন হোটেলের হলরুমে চট্টগ্রাম সমিতি কাতারের আংশিক কমিটি ঘোষণা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, ইসমাইল মনসুরকে সভাপতি ও মোজাম্মেল হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নতুন নেতৃবৃন্দকে অনুরোধ জানান অনুষ্ঠানের সভাপতি লায়ন মোহাম্মদ মঈনুদ্দিন। অনুষ্ঠানের সাবেক সভাপতি মোস্তফা কামালের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। জেদ্দায় বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের উদ্যোগে সংগঠনের যুক্তরাজ্য প্রতিনিধি জনাব রাজীব হোসেন রাজকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, রাজীব হোসেন রাজ পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। এনামুল হক এনামের সভাপতিত্বে এবং রুবেল আহমেদ ও আনোয়ার হোসেন খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার আহমেদ আল জুমান, কবির আহমেদ প্রমুখ।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।